সেটাই তো বডি ল্যাঙ্গুয়েজ তো তাই বলছে। ওর বডি ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ বারবার ফোন তুলছে না, আসেনি। কাউন্সিলরকে বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ নেই। এখন জানি না এদের মধ্যে কি নেক্সাস আছে। যিনি মানহানি করছেন তার মান কতটা আছে সমাজের কাছে, সেইটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। মানহানি মামলা এইভাবে হয় না। কাউন্সিলর মানে জনসেবা। এখন জনসেবাটা যদি আত্মসেবা হয়ে যায়, সেক্ষেত্রে অনেকের অনেক গাত্রদাহ হয়। কাউন্সিলর তারা নিজেরাই এক প্রকার তাদের একটা করে পার্টি অফিস খুলে নিয়েছে, বা সেটাই তার ওয়ার্ড অফিস বলে চালায়। সেখানেই এক প্রকার জাজমেন্ট শুনিয়ে দিচ্ছে। কোনো কেস করতে গেলে তার একটা নির্দিষ্ট যুক্তির ওপরে কেস হয়। কেস তো হাওয়ায় হবে না, জজ সাহেব হাওয়ায় বিচার দেবে না। ডিএনএন বাংলার নামে লক্ষাধিক টাকার মানহানির হুঁশিয়ারি দিয়ে চিঠি তৃণমূল কাউন্সিলরের। আজকেই সেই চিঠি ডাকপোস্টের মাধ্যমে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে দেখা যাচ্ছে 16 নম্বর ওয়ার্ডের যে ঘটনা বেআইনি নির্মাণ, সেই খবর করাতেই তৃণমূল কাউন্সিলরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই দাবি তুলে লক্ষাধিক টাকার মানহানির মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে হাইকোর্টের আইনজীবী সৈয়দুজ্জামান রয়েছেন। তার আগে আমরা দেখে নেব বিশেষ রিপোর্ট। গত 8ই জানুয়ারি ডানকুনি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের বেআইনি নির্মাণের খবর পরিবেশন করা হয় স্থানীয় নিউজ পোর্টাল ডিএনএন বাংলায়। সেটাই তো বডি ল্যাঙ্গুয়েজ তো তাই বলছে। ওর বডি ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ বারবার ফোন তুলছে না, আসেনি। হ্যাঁ পাপা, আমি ওই অরজার মা রানী মাসি গৌতম দা গেছিল না তোমার কাছে? এই জেসিবি দিয়ে মাটি কাটছে আমাদের বিল্ডিং এর একদম সাইড দিয়ে, মানে কোনোটা একদম জেসিবি লাগিয়ে দিয়েছে। ডোন্ট কেয়ার। এই মনোজ বলে ছেলেটা কথাই শুনছে না। তুমি একদম তাড়াতাড়ি চলে এসো, লক্ষ্মী ছেলে। হ্যালো, আমি তাড়াতাড়ি চলে যাবো। কোথায় চলে যাবো? এই যে সূর্য ভবনের কাছে যে অরজাদের বিল্ডিং, আমাদের বাড়িটা আছে। কারা মাটি কাটছে? এই যে উমেশ জেসিপি লাগিয়ে দিয়েছে, সকালে কন্টিনিউ মাটি কেটে চলেছে আমাদের বিল্ডিং এ, একদম ধার গেছে। মানে 3 ফুটও ছাড়ছে না। 3 ফুট 6 ফুট তো ছাড়তে হবে। হ্যালো, ওই বিল্ডিং এ একটা প্ল্যান তো ওরা পাস করিয়েছে। বিল্ডিং করতে গেলে যেহেতু জেসিপি আর পুকুর, জেসিপি উল্টে যাচ্ছে পুকুরের মধ্যে। ওটা তো একটা পুকুর ছিল। তুমি চলে এসো না, না হলে ও বন্ধ করছে না, মানছে না। হ্যালো, শোন না, এই মাসি তো রানাঘাট থেকে এসছে, ওকে তো 2 দিন ধরে আটকে রাখা সম্ভব নয়। না না, তোকে কিছু মুভমেন্ট করতে হবে না। আমার কথাটা শোন, তুই চিঠিটা রিসিভ অফিসিয়ালি নিয়ে নে, নিয়ে তারপর তুই মঙ্গলবার মুভ কর। কিন্তু তার আগে আমি একটা রিসিপ্ট দরকার ছিল। তো অফিসে দিয়ে যান না, রিসিপ্ট তো স্ট্যাম্প নেই। পৌরসভাকে ইন রিটিন জানানো হয়েছে। হ্যাঁ, পৌরসভা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন কিছু নেয়নি। পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশকে গিয়ে কপি দেওয়া হয়েছে, লোকাল কাউন্সিলরকে বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ নেই। এখন জানি না এদের মধ্যে কি নেক্সাস আছে। সেই খবর মিথ্যে দাবি করে প্রথমে পুরসভার কাউন্সিলরদের চিঠি দেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি। তারপর গ্রিভান্স সেলেও দ্বারস্থ হয় তৃণমূল কাউন্সিলর। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার বিরুদ্ধে প্রতিবাদে পুরসভার সামনে পোস্টার হাতে বিক্ষোভ দেখায় ডিজিটাল সাংবাদিকরা। পুরপ্রধান হাসিনা শাবনামকে প্রশ্ন করা হলে তিনি জানান, খবর পরিবেশনে কোনো ভুল নেই। পুরসভার ইঞ্জিনিয়াররা গিয়ে দেখেছেন নিয়ম মেনে কাজ হচ্ছে না, তাই বেআইনি নির্মাণ বন্ধ রাখা হয়েছে। খবরের মধ্যে সেরকম কোনো ভুল ছিল না, যেহেতু কাউন্সিলর জানতে চেয়েছিল যে সে ডিউটি আওয়ার্সের মধ্যে করছে, কি কাজগুলো করছে, সেই জন্যই আমরা তাকে ডেকে জানা হয়েছে বা তাকে একটা জানতে চাওয়া হয়েছে, কারণ দর্শানোর একটা চিঠি করা হয়েছিল যে তুমি ডিউটি আওয়ার্সের মধ্যে এই রিপোর্টিংগুলো করছো কিনা। তো তার উত্তরে সে জানিয়ে দিয়েছে যে না, তিনি ডিউটি আওয়ার্সের মধ্যে করছেন না। এবং যে খবর হয়েছে সেই খবর পরিপ্রেক্ষিতে তো আমরা দেখবই, এবং যেটা ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা নেওয়া হবে। তারা প্ল্যান স্যাংশন করেছেন, কিন্তু সত্যি কথা বলতে যেটা আমাদের যেটা ইঞ্জিনিয়ার সাহেব দেখে এসেছেন যে অনুযায়ী আমাদের প্ল্যান স্যাংশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু করেননি, অর্থাৎ ছাড়টা ঠিক নেই। এই হচ্ছে মেন কথা। এরপর 19 জানুয়ারি দুপুরে ডাকপোস্টের মাধ্যমে চিঠি আসে ডিএনএন বাংলার কাছে। চিঠিতে বেআইনি নির্মাণের খবর কাউন্সিলরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করে লক্ষাধিক টাকার মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলি। অর্থাৎ আবারও টার্গেট ডিএনএন বাংলা, আবারও সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা তৃণমূল কাউন্সিলরের। তবে সেই চেষ্টা কতটা সফল হবে সেটা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, ডিএনএন বাংলা। এই যে মানহানির মামলার হুঁশিয়ারি চিঠি, সেই নোটিশে কি রয়েছে এবং কি করণীয় তা নিয়ে আমরা কথা বলবো।
আমার সাথে রয়েছেন হাইকোর্টের আইনজীবী সৈয়দুজ্জামান। কি বলবেন এই বিষয়টা, একটা আইনি নোটিশ যেটা করা হয়েছে সেটারে মানে কি আছে এর মধ্যে? দেখুন, জেনারেলি কারোর যদি মনে হয় যে কোনো কিছু প্রকাশ হওয়ার জন্য তার মানহানি হয়েছে, তাহলে সেক্ষেত্রে মানহানির নোটিশ তার আইনজীবী মারফত জেনারেলি সবাই করে থাকে। তো এক্ষেত্রেও সেটাই হয়েছে দেখা যাচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে মানহানি, মান কতটা আছে, যিনি মানহানির দাবি করছেন মান কতটা আছে, এটা আইন, এটা সার্বিকভাবে যে কোনো লোকের ক্ষেত্রে মান কতটা আছে তার উপরে মানহানি বা তার উপরে অ্যামাউন্ট ডিসাইড হয় বা বাকি কিছু কোর্টের যা প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়া আছে, সেটা হয়। এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের কাজ খবর করা, আপনারা খবর করেছেন, কিন্তু ব্যাপার হচ্ছে খবর কাদের করেছেন, দুপক্ষেরই করেছেন খবর। তো সুতরাং যারা অভিযোগ করলো, যারা কাউন্সিলরকে নামে অ্যালিগেশন গুলো দিল যে আপনার কাউন্সিলর কাজ করছে না বা এটা ওটা সেটা, যদি হওয়ার হয় তো তাদের এগেনস্টে হবে। কিন্তু যার মাধ্যমে প্রকাশ হলো তার তো কাজই সেটা, সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে যে খবরকে প্রকাশ করা, সত্যকে সামনে আনা, সত্য মিথ্যাকে একটু মানুষের দরবারে তুলে ধরা, এগুলো প্রকাশ করা সংবাদ মাধ্যমের কাজ। তো সুতরাং তার নামে এলো, অনভিপ্রেত এই ধরনের জিনিস হওয়া উচিত না। নিশ্চয়ই আপনিও যা আছেন, যার নামে মানহানি, চ্যানেল নামে মানহানি, চ্যানেলও নিশ্চয়ই তার আইনি সমস্ত পরামর্শ করে মানহানির জবাব দেবেন। দেখুন, জেনারেলি মানহানির যদি কেউ কাউকে নোটিশ দেয় বা এই ধরনের আইনি নোটিশ দেয়, পরবর্তীকালে এইসব ক্ষেত্রে সিভিল সুটে যায় হয় এবং সিভিল সুটে কোর্ট তার নির্দিষ্ট প্রসিডিওর মেনে হয়। সেখানেও এক পক্ষ তার সমস্ত আর্জি লিখে কোর্টকে জানায়, আর এক পক্ষ তার জবাব দেয় পরবর্তীকালে, এবং এইভাবে আইনি প্রক্রিয়া চলতে থাকে। তো সেটা একটা লং টার্ম প্রসিডিওর কোর্টের জুরিসডিকশনে গেলে। এবং জেনারেলি এই ধরনের মানহানি যেগুলো ক্ষেত্রে দেখা যায় যে যিনি মানহানি করছেন তার মান কতটা আছে সমাজের কাছে, সেইটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। মানহানি মামলা এইভাবে হয় না। আমরা দেখেছিলাম বঙ্গ টিভির সাংবাদিক রোজিনা রহমানের এগেনস্টে কুণাল ঘোষও মানহানির চিঠি পাঠিয়েছেন, কিন্তু তার পরবর্তীকালে তো আর কিছু দেখা যায়নি এখনো পর্যন্ত। তো সুতরাং এগুলো হয়ে থাকে কম বেশি। তো দেখা যাক, আপনার আইনি পরামর্শ নিয়ে আপনি যখন এর রিপ্লাই দেবেন তখন বাকিটা দেখা যাবে। ধরুন স্থানীয় কোনো মানুষ কোনো একটা অভিযোগ করলো তার এলাকায় কোনো বেআইনি কাজ হচ্ছে, সেক্ষেত্রে একজন কাউন্সিলর হিসেবে তার মানে ভূমিকা কি হওয়া উচিত? দেখুন, যে কোনো কাউন্সিলর হচ্ছে একটা পৌর প্রতিনিধি। পৌর প্রতিনিধির দেখা কাজ যে এলাকায় পৌর পরিষেবা যেটা আছে, যে পুরসভা আইন যা আছে বা পুরসভা যা যা পরিষেবা আছে, যা যা ফান্ড আছে, তার সমস্ত কিছু ইউটিলাইজেশন তার ওয়ার্ডে ঠিকঠাক হচ্ছে কিনা। যদি সে শুধুমাত্র কাউন্সিলর হয়, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হলে সে সমগ্র পুরসভাতেই তার এখতিয়ার আছে, সে দেখবে। কিন্তু ব্যাপার হচ্ছে একটা কাউন্সিলরের এর বাইরে কি এখতিয়ার আছে। ধরুন আপনার এলাকায় একটা বেআইনি নির্মাণ হচ্ছে, কি একটা পুকুর বোজানো হচ্ছে, একটা কাউন্সিলর কাছে সেই কেউ যদি অভিযোগ দেয়, কাউন্সিলর কি করবে, কনসার্ন তার কাছে যে একটা অভিযোগ গেল, সে তার কনসার্ন যে এক্সিকিউটিভ অফিসার আছে বা পৌরসভার যে পরামর্শদাতারা আছেন বা আধিকারিকরা আছে, তাদের মারফত সেখানে কাজ ইমপ্লিমেন্টেশন হবে। এখানে দেখা যাচ্ছে কি যে ডানকুনি পৌরসভার এখানে কি হয়ে গেছে, যে বিভিন্ন কাউন্সিলর তারা নিজেরাই এক এক প্রকার তাদের এক একটা করে পার্টি অফিস খুলে নিয়েছে বা সেটাই তার ওয়ার্ড অফিস বলে চালায়। সেখানেই এক প্রকার জাজমেন্ট শুনিয়ে দিচ্ছে, মানে সেখানেই কারো মোটা চওড়া ফাইন লাগিয়ে দিচ্ছে, সেখানেই টাকা পয়সা অনেকে লেনদেনও করছে বলে শোনা যায়। সেখানে কি হচ্ছে, বিভিন্ন কারো প্ল্যান পাস হবে, এই হবে সেই হবে, 200-500 কেউ তার চালা চামুন্ডার আছে তারাও নিচ্ছে। হ্যাঁ, তো সুতরাং এখানে একটা কি হচ্ছে, সেটা একটা মানে রোজগারের একটা আঁকড়া হয়ে যাচ্ছে। মানে একটা কাউন্সিলরই সেই যেন মনে হচ্ছে সে জজ হয়ে গেছে, সেই পুলিশকে থানায় ফোন করছে, থানাও হয়তো কেউ অফিসার অতি উৎসাহ হয়ে, যারা হয়তো সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এরকম অতি উৎসাহ হয়ে, তারাও সেখানে কাউন্সিলরের নাম ফোন শুনে তারাও কিছু কিছু দৌড়ে যাচ্ছে। এবং কাউন্সিলরের কাজ কিন্তু এটা না। আসলে ব্যাপার হচ্ছে এই তৃণমূল কংগ্রেস বা এই পার্টিটা, এটা অ্যাকচুয়ালি তো করে খাবার পার্টি হয়ে গেছে। এটা জনসেবা বলে কিছু নেই। জেনারেলি একটা কাউন্সিলর হওয়া মানে সে যেই হোক, এটা তার কাছে একটা চাকরি পাওয়ার মতন বিষয়। এটার একটা মেয়াদ আছে, ঠিক আছে। কাউন্সিলর মানে জনসেবা। এখন জনসেবাটা যদি আত্মসেবা হয়ে যায়, সেক্ষেত্রে অনেকের অনেক গাত্রদাহ হয়, অনেকে অনেক কিছু করতো। কেউ এখানে সাইকেল চালাতো এই ডানকুনির বুকে, সে এখন স্করপিও চেপে ঘুরে বেড়ায়। কেউ এখানে কোনো কোম্পানির এজেন্ট ছিল, তাদের এখন মোটা মানে তারা সিগারেট ধরায়, লম্বা সিগারেট ধরায়, তাদের 3-4 তলা বাড়ি হয়ে গেছে। কেউ টিউশন করে খেত, তারও এখন 3-4 জায়গায় সম্পত্তি। তো সুতরাং প্রচুর এরকম ধরনের নামে বেনামে এরা করে রাখে। এবং এই দলের বিভিন্ন যারা এমপি এমএলএরা আছে, তাদেরও দেখতে গেলে তারাও একসময় কি ছিল, এখন কি হয়েছে। সুতরাং রাজনীতির যে সংজ্ঞাটা বর্তমান এই রাজ্য প্রশাসন বা এই তৃণমূল কংগ্রেস তুলে ধরছে, সেটাই একটা মানে সেই যে লঙ্কায় যায় সেই রাবণ। সুতরাং যেই ক্ষমতায় আসে সেই কোটিপতি, এই জায়গায় পৌঁছে গেছে।
মানে এগুলো মানে সেইভাবে ধোপে টিকবে না বলে মনে হচ্ছে। না, এগুলো ধোপে টিকবে কি টিকবে না, এক প্রকার তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেক জিনিসের একটা লজিক আছে। যে কোনো কেস করতে গেলে তার একটা নির্দিষ্ট যুক্তির ওপরে কেস হয়। কেস তো হাওয়ায় হবে না, জজ সাহেব হাওয়ায় বিচার দেবে না, জজ সাহেব পুরোটা দেখবেন। তো সেখানে এখানে হচ্ছে যিনি অ্যালিগেশন করলেন তার নামে যখন আমি যখন নোটিশ দেবো তো তার নামে দেওয়া উচিত। যার মাধ্যমে খবরটা সামনে এলো তাকে এখানে ভিক্টিমাইজ করা একটা সম্পূর্ণ অনভিপ্রেত, এটা হওয়াটা উচিত না। এই আইনি মানে নোটিশ পাঠিয়ে এটা কি কোথাও গেলে সংবাদ মাধ্যমের কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে? সম্পূর্ণ অনভিপ্রেত। আমি তো মনে করি দেখুন, সাংবাদিকতা একটা নোবেল প্রফেশন। এক্ষেত্রে সংবাদ মাধ্যমের মানে যিনি রিপ্রেজেন্ট করছেন বা যিনি সাংবাদিক তার এগেনস্টে মানহানি নোটিশ পাঠানো বা এইগুলো করা এক প্রকার কণ্ঠরোধের চেষ্টা। আমরা তো দেখেছিলাম সংবাদ মাধ্যমের বিভিন্ন, আমরা আরামবাগ টিভির সাংবাদিককে দেখেছি একাধিক মামলাতে তাকে জেরবার করা হওয়ার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে উনি প্রোটেকশনও অনেকবার পেয়েছেন। নিশ্চয়ই যে কোনো অন্যায়ের প্রতিবাদে যদি সে যেই করে থাক, যেখানে অন্যায়ের প্রতিবাদ আছে সেখানে আইনজীবীরা আছে। এই দেশ যখন সংবিধান তৈরি হয় তখন সেখানে পার্লামেন্টে 70% আইনজীবীই ছিলেন। এবং আমাদের খুব দুর্ভাগ্য যে বর্তমানে যারা আইনি বা প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনের উপরে যারা বসেন, যে আইনসভার সদস্য, তারা এখানে বেশিরভাগ নিরক্ষর এবং কেউ কেউ তো মাধ্যমিকও পাশ করেনি। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী সৈয়দুজ্জামানের সঙ্গে, এবং তিনি যেমনটা বলছেন সাধারণত এই সমস্ত মানহানির মামলার হুঁশিয়ারি সেগুলো ধোপে টেকে না, এবং এর আইনি জবাব অবশ্যই ডিএনএন বাংলার পক্ষ থেকে আমরা দেবো। তবে জবাব দিতে হবে তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলিকে, যে লিখিত অভিযোগ যখন স্থানীয় মানুষজন তারা দিয়েছিল তারপর তিনি কোনো পদক্ষেপ নেননি কেন? আপনারা জানেন যে চিঠি দেখা যাচ্ছে সেখানে অনেকদিন আগেই, সপ্তাহখানেক আগেই কিন্তু তৃণমূল কাউন্সিলরকে দেয়া হয়েছিল, সেখানে আবেদন করা হয়েছিল বেআইনি নির্মাণ করা, সেই নির্মাণ কিন্তু তৃণমূল কাউন্সিলর বন্ধ করেননি। তারপর বাধ্য হয়ে যখন তারা স্থানীয় মানুষজন সংবাদ মাধ্যমে সেই বক্তব্য রাখেন এবং সেই খবর সম্প্রচার হয়, তারপরেই কিন্তু পুরসভার পক্ষ থেকে ইঞ্জিনিয়াররা পরিদর্শন করার পর সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বেআইনি নির্মাণ হচ্ছে সেটা কিন্তু একেবারে প্রমাণিত হয়েছে। তারপরও কিন্তু তৃণমূল কাউন্সিলর একের পর এক এই সমস্ত বিষয়গুলো করে যাচ্ছেন, যার জন্য কিন্তু আমরা একটুও ভীত সন্ত্রস্ত নয়, এবং আমাদের এই যে কণ্ঠস্বর সেটা অবশ্যই আগামী দিনেও কিন্তু সাধারণ মানুষ হয়ে আমরা কথা বলবো। তবে জবাব দিতে হবে তৃণমূল কাউন্সিলরকে, যে সেদিন অভিযোগ পাওয়ার পরও তিনি কোনো পদক্ষেপ নেননি কেন। বারবার তাকে ফোন করা হয়েছিল, স্থানীয় মানুষরা ডাকছিলেন বেআইনি নির্মাণ বন্ধ করার জন্য, তারপর তিনি কেন সেই ঘটনাস্থলে আসেননি, এবং সেই বিষয়টি তিনি স্থানীয় থানা বা যারা পুরো প্রধান রয়েছে তাদেরকে জানাননি কেন। সেই সমস্ত প্রশ্নের একদিকে যেমন উত্তর তাকে দিতে হবে সাধারণ মানুষের কাছে, তাকে কিন্তু উত্তর দিতে হবে আইনি মাধ্যমে। যদি কোর্টে যাওয়া হয় কোর্টেও কিন্তু সেই উত্তর তাকে দিতে হবে, এবং তার দল তৃণমূল কংগ্রেস তাদেরও কিন্তু উত্তর দিতে হবে যে কেন বারবার এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, একাধিকবার একজন মহিলার যে জমি সেটা দখল করার অভিযোগ করেছিল, তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় একজন মহিলা তিনি অভিযোগ করেছিলেন যে তার পানীয় জল, একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটাও বন্ধ করে দিচ্ছেন এই কাউন্সিলর দাদাগিরি করে। সেই অভিযোগের পরে কিন্তু তার দল কোনো ব্যবস্থা নেয়নি। সেই কারণে তার দলকেও কিন্তু জবাব দিতে হবে যে কেন এরকম একজন কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে না। সেই প্রশ্নের জবাব কিন্তু তৃণমূল কংগ্রেসকেও দিতে হবে, এবং আগামী দিনে সাধারণ মানুষ, ডানকুনিবাসী, তারা জবাব দেবে। ডিএনএন বাংলা ডানকুনিবাসীর কণ্ঠস্বর হিসেবে কাজ করছে, তারা কিন্তু ডিএনএন বাংলার পাশে থেকে সেই জবাব তৃণমূল দলকেও দেবে। আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।